দুই দিনের বৃষ্টিতে ভেসে গেছে রাজধানীর বেশিরভাগ এলাকা। জলাবদ্ধতা নিরসনে ৬ বছরে ৭০০ কোটি টাকা খরচ দুই সিটির। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। দোকানে পানি ঢুকে নষ্ট হচ্ছে পণ্য, বাজারে শাকসবজি সহ মাছ মাংসের দাম বাড়তি। আইএমএফ প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে অর্থমন্ত্রীর বৈঠক। সামষ্টিক অর্থনীতি সংস্কার ও নতুন ঋণ নিয়ে আলোচনা। মূলধনের শর্ত পূরণে ব্যর্থতা, সনদ বাতিল হচ্ছে ৬ মার্চেন্ট ব্যাংকের। ব্র্যাক ইপিএল এর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি। নদীকে খাল দেখিয়ে পুনর্খননের অভিযোগ। ৫ বছরে ৮ কোটি টাকা ব্যয় দুর্যোগ মন্ত্রণালয়ের। কাজ শেষের আগে ধসে পড়েছে নদীর পাড়। স্বাগত স্টার বিচ টুডেতে। আপনাদের সাথে আছি আমি এম কে আহমেদ। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। আধুনিক যুগেও জলাবদ্ধতায় নাকাল রাজধানীর মানুষ, অথচ এর থেকে নিস্তার পেতে গেল ৬ বছরে ৭০৮ কোটি টাকা খরচ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। বিপুল বাজেটের পরেও কাজের কাজ হয়নি কিছুই। কাগজ কলমে ১৭১টি হটস্পট চিহ্নিত করা হলেও দুদিনের বৃষ্টিতে ভেস্তে গেছে সব পরিকল্পনা। বিস্তারিত জানাচ্ছেন আহমেদ রবি। সব খাল বন্ধ করে দিয়ে তিলোত্তমা শহর করে ১ ঘন্টার বৃষ্টি ঢাকা শহর সহ্য করতে পারে না। ঢাকা যেন এক অচেনা নদী। একদিনের টানা বৃষ্টিতেই তলিয়ে গেছে ঢাকার অধিকাংশ এলাকা। মিরপুর, ধানমন্ডি, মতিঝিল কিংবা নিউ মার্কেট, সবখানেই একই চিত্র। রাস্তা, অলিগলি, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বা দোকানপাট তলিয়ে দুর্ভোগ ভোগান্তিতে দিশেহারা সবাই। অথচ এই সমস্যা সমাধানে বছরের পর বছর বাজেট বাড়িয়ে যাচ্ছে দুই সিটি কর্পোরেশন। বাজেটের পুরোপুরি আবার খরচও হচ্ছে। নগর ভবন দুটির তথ্য, গত ৬ বছরে জলাবদ্ধতা নিরসনে খরচ করেছে ২৭৭ কোটি ৭৫ লাখ টাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এর প্রায় দ্বিগুণ খরচ করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন, ৪৩০ কোটি ৬৩ লাখ টাকা। সব মিলে ৭০৮ কোটি ৩৮ লাখ টাকা। অথচ এত টাকার ফলাফল কি? যখন বৃষ্টি আসে তখনই শহরের মধ্যে এরকম পানি। মানবিক জীবনযাপন সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে শুধু জলাবদ্ধতার কারণে। কাজ শুরু হয় কিন্তু কাজটা প্রপারলি হচ্ছে না। আজকে মাসখানিক হয়ে যাইতেছে, তারা কাজ করে কি করে না, আসে এক কোদাল করে মাটি উঠায় তারা চলে যায়। শুধু তাই নয়, ঢাকা ওয়াসা থেকে খালের দায়িত্ব নেয়ার পর উত্তর সিটিতে ১৩৮টি এবং দক্ষিণে ৩৩টি জলাবদ্ধতার হটস্পট চিহ্নিত করে পরিকল্পনা নেওয়া হয়। সেই অনুযায়ী খরচ হয় টাকা। একদিনের বৃষ্টি চোখে আঙুল দিয়ে দেখালো এসব পানিতেই ভেসে গেছে জনগণের টাকা। এরকম নগরী আমাদের কাছে কাম্য না। অপরিকল্পিত নগরায়ন, রাজনৈতিক দৃঢ়তার অভাব, কেন্দ্রীভূত সরকার ব্যবস্থা ঢাকাকে জনবান্ধব, পরিবেশ বান্ধব এবং অবশ্যই ইকুইটি অর্থাৎ অন্তর্ভুক্তিতার নগরী বানাতে ব্যর্থ হওয়া। এই মুহূর্তেই সরকারের উচিত টাস্কফোর্স গঠনের মাধ্যমে নগর সরকার ব্যবস্থার মধ্যে দিয়ে যেখানে জবাবদিহিতামূলক একটি নাগরিক বন্দোবস্ত থাকবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, জলাবদ্ধতা সমাধানে যে পরিকল্পনা সেই ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বৃষ্টি হওয়াতেই পানি সরতে সময় লেগেছে। বরাদ্দকৃত টাকা সঠিকভাবে খরচের দাবি কর্তা ব্যক্তিদের। ভুক্তভোগীরা বলছেন, কর্তৃপক্ষের এসব বক্তব্য প্রতি বছর দুর্যোগ এলেই শোনা যায়, কিন্তু কোনো সমাধান নেই। তাই এখন দরকার সত্যিকারের কার্যকর পদক্ষেপ। আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে রাজধানীর ব্যবসায়ীরা। দোকানের মধ্যে ঢুকে পড়েছে পানি, অনেকেই খুলতে পারেনি দোকান। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত সমস্যার সমাধান না হলে গুনতে হবে বড় ধরনের লোকসান। পানির নিচে ডুবে আছে দোকানের তালা, কোথাও হাঁটু সমান, কোথাও তারও বেশি পানি। দোকানে ঢোকার আগে থমকে যেতে হচ্ছে ব্যবসায়ী ও কর্মচারীদের।
জলাবদ্ধতায় থমকে গেছে নিউ মার্কেট এলাকার ব্যবসা বাণিজ্য। সেচের মোটর দিয়ে মার্কেট থেকে বের করা হচ্ছে পানি, তবুও পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না পরিস্থিতি। কয়েকদিনের ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে নিউ মার্কেটের নিচতলা, তাই অনেকেই খুলতে পারেননি দোকানও। আবার যারা খুলেছেন তারাও ক্রেতাশূন্য হয়ে বসে আছেন। বৃষ্টি ছাড়াই তো কাস্টমার এখন কম মার্কেটে, কারণ একটু বেচা কিনা এমনি একটু কম, আর হচ্ছে বৃষ্টি হইলে এটা হয়, আর তখন আর কাস্টমারের কোনো থাকে না, লসই বলা চলে। ব্যবসা কি আজকে দিন তো আমাদের শেষ। এই সকাল থেকে আমরা বৃষ্টির মধ্যে ভিজে এসে মাল সমান সব উঠায় তাও রাখছি। দীর্ঘদিন ধরে বৃষ্টি হলে মার্কেটে পানি ঢোকে, কিন্তু কোনো সরকারের আমলেই স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। এমপি মন্ত্রী আসছে, আমাদের কোনো পরিবর্তন হয়নি। এই মার্কেটের গাউসিয়া মার্কেট, অগাস মার্কেটের পানির জন্য কোনো পরিবর্তন হয় না। ব্যবসা খুবই খারাপ। দেন কাস্টমার না আসলে তো মনে করেন আমাদের বেচাকিনা হয় না, কারণ কাস্টমার আসলে আমাদের বেচাকিনা হয়। রাস্তার ড্রেনেজ ব্যবস্থার সংস্কার না করলে এ সমস্যার সমাধান হবে না বলে মনে করেন ভুক্তভোগীরা। পানি যদি না থাকতো তাহলে তো আরো কমফোর্ট ফিল করতাম নেওয়ার জন্য। আয়সা দেখলাম একটা দুর্ভোগে পড়ে গেছে। এই যে পানি, অস্বাস্থ্যকর পানি, এখানে হচ্ছে ড্রেনের ময়লা পানি, ওয়াশরুমের পানি, সবগুলো একসাথে মিশ্রিত হয়ে গেছে আর কি। তাই সত্যিকার অর্থেই স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। টানা বৃষ্টিতে কাঁচা বাজারে গিয়ে বিপাকে পড়েছেন ক্রেতারা। তারা বলছেন সবজির সরবরাহ ব্যাহত হয়, দাম বাড়তি। মুরগির, ডিম, মাছের দামেও নেই স্বস্তি। ঢাকার বাইরের বিভিন্ন জেলায় বন্যার কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে বলে জানান বিক্রেতারা। এতে দামেও প্রভাব পড়েছে। বৃষ্টিতে রাজধানীর বাজারগুলোতে স্থবির বেচাকেনা। স্বাভাবিকের তুলনায় কম হলেও প্রয়োজনের তাগিদে নিত্যপণ্য কিনতে বৃষ্টি মাথায় নিয়েই বাজারে আসছেন ক্রেতারা। মাছের দামও বেশি দেখলাম, শাকসবজির দামও অনেক বেশি দেখলাম, বুঝলেন। এটা দেখলাম আলু কিনে 40টা 50 টাকা নিলাম আমার কাছে। বৃষ্টিতে তো অবশ্যই ভোগান্তি হচ্ছে, অনেক কষ্ট করে আসতে হচ্ছে। বাজার আগের থেকে একটু অবশ্যই বেশি, কারণ চারপাশে পানিতে সবকিছু তো ডুবেই গেছে। ঢাকার বাজারগুলোতে স্বাভাবিক সময়েও যেখানে পণ্যের দাম বাড়তি থাকে, সেখানে গত 2 দিনের টানা বৃষ্টিতে দামের আগুনের আঁচ আরও বেড়েছে। আপনার 100 টাকার নিচে বর্তমানে কোনো তরকারি নাই। আর মাছ তো সর্বনিম্ন যদি আপনি পাঙ্গাস মাছ বলেন, এটা আপনার 250 টাকা। চালের দামও বাড়তি, সব কিছু দাম। আমরা যে ইনকাম করি, এই ইনকামে আমাদের এই বাজারের দুমুবালের দাম যেটা বাড়তি, এতে চলে না। আমরা যারা মিডল ক্লাস তাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ছে। মানে আপনি টাউন হলে একরকম দাম, কৃষি মার্কেট একরকম দাম, এটা মনিটরিং নাই। বর্ষার কারণে, বর্ষাতে ক্ষেত সব ডুবে গেছে, শাকপাতা এখন আসতেছে বহুত দূরে থেকে। কাঁচামরিচের কেজি 150 টাকা থেকে বেড়ে হয়েছে 200 টাকা। যদিও পেঁয়াজ কেজিতে বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা কেজিতে, তবে ডজন প্রতি 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে ডিমের দাম। মানে এই পর্যন্ত পানি গ্রামে, মানে তার জন্য ডিম পাওয়া যেতেছে না, বেশি একটা ভালো পাওয়া যেতেছে না, ডিমের দাম অতিরিক্ত বাড়তি। আমরা সবাই জানি এই সময় বৃষ্টি হয়, এই সময়, কিন্তু আমরা বাজার পর্যায়ে আসলে বিশেষ করে শহরগুলোতে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যায়। বৃষ্টির কারণে পেঁয়াজ 5 টাকা কেজি বাড়ছে, পেঁয়াজ তেমন একটা আমদানি হইতেছে না, তো এই কারণে 5 টাকা কেজি বাড়ছে। এদিকে আগে থেকেই বাড়ছে মাছ ও মুরগির দাম। এই বৃষ্টিতে তা আরও বেড়েছে বলে জানালেন বাজারে আসা ক্রেতারা। আফরোজ আলামিয়া, স্টার নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর সঙ্গে সম্ভাব্য নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ে IMF-এর বাংলাদেশ মিশন প্রধান ইভো ক্রুজনারের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান সংস্কার কার্যক্রম এবং নতুন ঋণ কর্মসূচির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এই পর্যন্ত যে অগ্রগতি হচ্ছে বাংলাদেশের অর্থনীতি, তারা এটাতে সন্তুষ্ট। সেটা আর্থিক খাতে যে সমস্যাগুলো আছে, শেয়ার বাজার, ক্যাপিটাল মার্কেটে যে বিষয়গুলো আছে, এবং এমনকি ট্যাক্স জিডিপিতে যে আমরা 4,10,000 পার হয়ে গেছে, এটা প্রথমবারের মতো এত বড় গ্রোথ হয়নি, মাত্র আমাদের 4 মাসের গভর্নমেন্টের এটা চেষ্টার ফলে। IMF প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকের বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মুন্নাফ রশিদ। মুন্নাফ, নতুন ঋণ কর্মসূচি নিয়ে কি আলোচনা হলো এবং এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে কোনো ব্যাখ্যা দিয়েছে কিনা? মূলত
আজকে 3 সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল অর্থ মন্ত্রণালয়ে সকাল 11টার দিকে। তারও কিছুক্ষণ পরে মন্ত্রী মন্ত্রণালয়ে আসেন এবং 11:30টার দিকে যে বৈঠকটি শুরু হয় সেটি প্রায় দীর্ঘ 1 ঘন্টার বৈঠক ছিল এবং বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তার মধ্যে যে তাদের যে সংস্কার প্রস্তাবগুলো ছিল, আর্থিক খাতের বিভিন্ন সংস্কার প্রস্তাব, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সবথেকে বড় বিষয় যেটি অর্থমন্ত্রী বলেছেন যে আর্থিক খাতের যে সংস্কার ইতোমধ্যে হয়েছে, তাদের যে বিগত যে কর্মসূচি ছিল সেটার পরে এখন পর্যন্ত যে কর্মসূচির যে সংস্কারগুলো হয়েছে সেগুলোতে তারা IMF এখনো পর্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেছে। এর বাইরে তারা বলছে যে শেয়ার বাজারে যে ধরনের কর্মসূচি বা সরকার যে ধরনের পদক্ষেপ নিয়েছে, পাশাপাশি ট্যাক্স জিডিপি রেশিওতে এক ধরনের অগ্রগতি দেখেছেন, সেগুলো নিয়েও তারা বেশ আশা প্রকাশ করেছেন। এবং বর্তমান সরকার, নতুন সরকার যখন ক্ষমতায় এসেছে তারপরে এই যে নতুন আগের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাদ দিয়ে নতুন কর্মসূচির জন্য যে আলোচনা হচ্ছিল সেই বিষয়টিকেও IMF খুব ভালোভাবে নিয়েছে, এমনটি কিন্তু অর্থমন্ত্রী বলেছেন। তারা বলছেন যে রাজনৈতিক সরকার এখন ক্ষমতায় আছে, তাদের যে কর্মকাণ্ড, আর্থিক খাত সংস্কারের বিষয়ে তাদের যে মনোভাব রয়েছে সেগুলোকেও IMF খুব সেগুলোতেও IMF সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে একটি বিষয় নিয়ে খুব জোরালো আলোচনা হচ্ছিল বা সমালোচনা, বিভিন্ন কানাঘুষা চলছিল এই সচিবালয়ে, সেটি হচ্ছে যে পে স্কেল নিয়ে এই IMF-এর এক ধরনের আলোচনা ছিল তাদের সাথে, এবং সেটি নিয়ে আজকে কোনো আলোচনা হয়েছে কিনা অর্থমন্ত্রীর সাথে। কোনো ধরনের আলোচনা পে স্কেল নিয়ে এখনো পর্যন্ত হয়নি, অর্থমন্ত্রী সেটি বলেছেন। এবং IMF-এর যে ভর্তুকির বিষয়ে নানা ধরনের একটি চাপ ছিল, যে ভর্তুকি কমানোর বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয় যে ভর্তুকি দিয়ে থাকেন, সরকার ভর্তুকিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে থাকেন, সেইগুলো কমানোর ব্যাপারে IMF-এর একটা পর্যবেক্ষণ ছিল, সেটি নিয়েও এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। মন্ত্রী বলছেন যে আগামী অক্টোবরে থাইল্যান্ডে যে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের যে বার্ষিক কনফারেন্স রয়েছে সেটির পরে IMF-এর ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ ভ্রমণ করবেন এবং এরপরে অর্থ ছাড় কবে হবে সেটি নিয়ে বিস্তারিত বলা যাবে। তবে এখন পর্যন্ত আলোচনা চলছে, আলোচনা অগ্রগতি হচ্ছে, খুবই ইতিবাচক সাড়া পাচ্ছেন। এই ছিল। মুন্নাফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, IMF প্রতিনিধি দলের সঙ্গে অর্থমন্ত্রী বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সচিবালয় থেকে সহকর্মী মুন্নাফ রশিদ। দর্শক, IMF-এর নতুন ঋণ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করবে একজন আমন্ত্রিত অতিথির সঙ্গে সংবাদের পরের অংশে। যাচ্ছি অন্যান্য খবরে। পর্যাপ্ত সক্ষমতার অভাব ও নিট মূলধনের শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় 6 মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধিবিধান পরিপালনে ব্যর্থতা এবং অকার্যকর অবস্থায় পড়ে থাকা সহ নানা অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। ফার্স্ট ইম্পেরিয়াল, NDB, রিভারস্টোন, হাল ক্যাপিটাল ও রুটস ইনভেস্টমেন্টের নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে ব্র্যাক EPL ইনভেস্টমেন্টস লিমিটেডের নিট মূলধন ঘাটতির বিষয়ে করে তা আবার কমিশন সভায় উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকার পুঁজিবাজার ঊর্ধ্বমুখী থাকলেও কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইর প্রধান সূচক বেড়েছে 17 পয়েন্টের বেশি। DSEX অবস্থান করছে 5,866 পয়েন্টে। বাকি দুটি সূচক DSES ও DSE 30 সূচকও বেড়েছে যথাক্রমে 4 ও 22 পয়েন্টের বেশি। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট লেনদেন হয়েছে প্রায় 1,419 কোটি টাকার শেয়ার, যা আগের কর্মদিবসের তুলনায় 250 কোটি টাকা কম। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 181টির, কমেছে 165টির এবং অপরিবর্তিত আছে 48টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এর আগে রবিবারও সূচকের 45 পয়েন্টের বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছিল ডিএসই লেনদেন। পাঁচ বছর আগে 8 কোটি টাকা ব্যয়ে খনন করা হয় নীলফামারীর কিশোরগঞ্জের ধাইজান নদী। এবার সেই নদীর একটি অংশকে খাল দেখিয়ে পুনর্খননের অভিযোগ উঠেছে দুর্যোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে। কাজ শেষ না হতেই ধসে পড়েছে নদীর পাড়। পারভেজ রুবেলের তথ্য ছবিতে বিস্তারিত। নীলফামারীর কিশোরগঞ্জের ধাইজান নদী
পানি প্রবাহ স্বাভাবিক করতে 2018-19 অর্থবছরে 8 কোটি টাকা ব্যয়ে পুনর্খনন করা হয় প্রায় 29 কিলোমিটার নদীটি। 5 বছর না যেতেই সেই নদীটির একটি অংশকে খাল দেখিয়ে পুনর্খনন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রকল্পের তথ্য অনুযায়ী কিশোরগঞ্জের পুটিমারি ইউনিয়নের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভেড়াবেড়ি মৌজায় খাল খনন করা হচ্ছে, কিন্তু যে জলাধারটিকে খাল দেখানো হচ্ছে তা মূলত ধাইজান নদী। স্থানীয়রা বলছেন, পুরো নদী বাদ দিয়ে নির্দিষ্ট অংশ খনন করায় ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। কাজ শেষ না হতেই এরই মধ্যে ধসে পড়েছে নদীর পাড়। অভিযোগ আছে, খনন কাজে প্রান্তিক মানুষের না নিয়ে ব্যবহার করা হচ্ছে আধুনিক যন্ত্র, যা প্রকল্পের সঙ্গে সাংঘর্ষিক। পুরো নদী খনন না করে অর্ধেক খনন করলে তো হবে না, অর্ধেক খনন করতেছে ওরা পুরো নদী খনন করতে হবে। জমি বান্ধিয়ে ভাঙ্গি আসবে, তারপর পাহাড় ভাঙ্গি যাইবে। ব্রিজের ওই মোড়াতে একটা ধসে পড়ছে, আর সামনে একটা ধসে পড়ছে। যে খননটা হইলো এটাতেও উপকার হচ্ছে, এই অঞ্চলটার হবে, কিন্তু পিছনে যা যখন পানিটা আটকে যাবে তখন হয়তো আবার সমস্যা সাফার করতে হবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রকল্পের বিষয়ে তারা কিছুই জানেন না, আর নদীকে খাল দেখানোর কোনো সুযোগ নেই। ধাইজান নদীটি 64 জেলার নদী খননের যে প্রকল্প ছিল, 2019 সালে এটা শুরু হয়েছিল খনন কাজ, এবং সম্পূর্ণ 28 কিলোমিটারই খনন হয় 3টি প্যাকেজের মাধ্যমে, এবং 2020 সালে ডিসেম্বর নাগাদ এটি সমাপ্ত হয়। পাউবো ধাইজানকে নদী বললেও মানতে নারাজ জেলা দুর্যোগ কর্মকর্তা। তার দাবি, খনন কর্মসূচিতে কোনো অনিয়ম হয়নি, দায়ী এড়াচ্ছে উপজেলা প্রশাসনও। এটি আসলে সেরকম বৃহৎ আকারের নদী আমার কাছে মনে হয়নি, বা এটা ওরকম না। নদী নামকরণ করা আছে, তো এটা নদী যদি হয়েও থাকে, যদি সেটা সেচ কাজের উপকার হয় এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য যদি এটা উপকারে আসে, এটা হতে পারে। আমি এখানে জয়েন করার পূর্বেই এই সংক্রান্ত সকল ডকুমেন্টস চলে গিয়েছিল এবং মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল আসছে, এবং আমি এসব জয়েন করার পরে এই খাল খনন কর্মসূচিটা শুরু হয়েছে। এটা আমরা খতিয়ে দেখব। ধাইজান নদীর 1.5 কিলোমিটার অংশকে খাল দেখিয়ে পুনর্খনন কার্যক্রমের ব্যয় ধরা হয়েছে প্রায় 39 লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 54 কেজিতে মন ধরে আম কেনেন ব্যবসায়ীরা, অথচ মূল্য পরিশোধ করা হয় 40 কেজির। এই ঢলন পদ্ধতিতে আম বিক্রিতে ক্ষতিগ্রস্ত নওগাঁর বাগানীরা। সব পক্ষের সাথে সমন্বয় করে যৌক্তিক ওজনে আম বেচা কেনার আশ্বাস প্রশাসনের। এটি নওগাঁর সাপাহারের সবচেয়ে বড় আমের বাজার। সকাল থেকেই ক্রেতা বিক্রেতাদের হাকডাক, ধলন বা ওজন পদ্ধতিতে চলছে বেচাকেনা। তবে আম বিক্রির এই ঢলন প্রথা নিয়ে চরম ক্ষোভ আছে বাগানীদের। তাদের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা, কারণ এক মনে 40 কেজির বিপরীতে আম দিতে হয় 50 থেকে 54 কেজি পর্যন্ত, অথচ মূল্য পরিশোধ করা হচ্ছে সেই 40 কেজির হিসেবে। আম কেনার সময় কিছু বলে না যে এটা আমরা 52 তো নিব কি 54 তো নিব। এখন ঘরে ক্যারেট ম্যানেট খোলার পর কি কইছে এটা 54 তো ওজন হবে। ক্যারেট সহকারে 50, সেখানে 54 পর্যন্ত নিচ্ছে ওরা। এই জন্য আমাদের প্রচুর লস কৃষকের। ব্যবসায়ীদের দাবি, দেশের সব বড় মোকামে এই পদ্ধতিতেই চলে আম বেচা কেনা, তাই তারাও সেভাবেই বাণিজ্য করছেন। অনেক কৃষক আছে ভালো 20 ক্যারেট নিয়ে আসে, ওখানে নিয়ে 5 ক্যারেট খারাপ ঢুকে দিচ্ছে। আমরা যে 52 কেজি ওজন দেই, 4 কেজি প্রথমত কেটে চলে যায়, থাকে কয় কেজি 48 কেজি। 48 কেজির মধ্যে মনে করেন আমাদের 2-4 কেজি মনে করে খারাপ করে যায়। সব পক্ষের সাথে সমন্বয় করে যৌক্তিক ওজনে আম বেচা কেনার আশ্বাস প্রশাসনের। সারা বাংলাদেশে যতগুলো জেলা আছে সবাই যাতে একসাথে যদি তাদেরকে বসে যদি একটা সমস্যার মধ্যে সমাধানের মধ্যে নিয়ে আসা যায়, আমরা আশা করছি যে এটা হয়তো আগামী বছর থেকে আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমাদের উপজেলা নির্বাহী অফিসার, আমাদের যারা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ আছেন, তারা এই বিষয়ে সচেতন আছে এবং তারা ব্যবস্থা নেবে। প্রতি মৌসুমে 450 কোটি টাকা আম বাণিজ্য হয় নওগাঁ জেলায়, অথচ ওজন অনিয়মের সুরাহা হয়নি এখনো। তৌহিদ ইসলাম, স্টার নিউজ, নওগাঁ। নতুন সড়ক নির্মাণের ঘোষণা ছিল, উদ্বোধন হয়েছে বেশ জাঁকজমকপূর্ণভাবেই, কিন্তু কাজ শুরুর আগেই উধাও হয়ে গেছে 3.5 কিলোমিটার সড়কের পূর্ণ ইট। এতে ক্ষুব্ধ জামালপুরের মানুষ। অভিযুক্ত 11 জনকে আটক করে পুলিশে দিয়েছেন তারা। গত 12 মে প্রায় 4 কোটি 80 লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণের একটি প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর পুরনো ইট খুলে ফেলা হয়। তবে নতুন রাস্তার কাজ শুরু না করে ইট সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতারক চক্রের বিরুদ্ধে। স্থানীয়দের জানানো হয়, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়ন করবে। উদ্বোধন করে
ইট নিয়ে বেঁচে খাইছে। ইট তোলার পরে শুনতেছি যে রাস্তার কোনো কাগজপাতি নেই, কোনো মানে ডকুমেন্টই নাই। ইট তুলে নেওয়ার পর সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হয়েছে সড়কটি। দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ। পরে পাশের আরেকটি সড়কের ইট সরাতে গেলে মূল হোতাসহ 11 জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। পরে তাদের বিরুদ্ধে চুরির মামলা করা হয়। প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে ঠিকমতো হাঁটা সাইকেল নিয়ে তো দূরে থাক, হাইটেও যাওয়ার সমস্যা হয়ে যায়। এত বড় একটা ক্ষতির কারণ আমাদের গজারাটা, ভাঙনিঘাট, হাটুভাঙ্গা, আমাদের ওই এলাকার হাজার হাজার মানুষের অবর্ণনীয় কষ্টের মধ্যে যারা ফেলবো আমরা কোনো চিন্তাও করি না। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও দ্রুত সড়ক নির্মাণের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। ইউনিয়নের সাথে আমাদের কথা হয়েছে, নির্বাহী প্রকৌশলের সাথে কথা হয়েছে, আমরা যত দ্রুত সম্ভব এই রাস্তাগুলো পাকা করার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছি। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই রাস্তাগুলো খুব দ্রুত গতিতে সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে। অলরেডি একটা রাস্তা কিছুটা হলেও পুনঃসংস্কার করা হয়েছে এবং বাকিগুলো করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। চলমান কোনো প্রকল্প চলমান নাই। পরবর্তীতে আমরা সরজমিনে পরিদর্শন করে প্রকল্প গ্রহণের ব্যবস্থা নেব। এর দ্বারা এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশা লাভ করবে। রাস্তা নির্মাণের নামে এই প্রতারণার বিচার এবং দ্রুত নতুন সড়ক নির্মাণের দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। দর্শক, আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন গবেষণা প্রতিষ্ঠান BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই, এর আগে হাসিনা সরকারের সময় যে ঋণ কর্মসূচি ছিল আইএমএফের সঙ্গে, সেটাই বাদ দিয়ে নতুন কেন কর্মসূচিতে যাচ্ছে সরকার? আপনাদের পর্যবেক্ষণ কি এখানে? না, এখানে এখন নতুন সরকারের যে লক্ষ্যমাত্রা সেগুলো ভিন্ন এবং একই সঙ্গে তাদের যে একটা প্রজেকশন আছে যে 2034 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন ইকোনমি করতে চায়। এটি ছাড়া 2031 সাল পর্যন্ত তাদের একটা 5 বছর মেয়াদি একটা কৌশলপত্র তৈরি করা আছে। পুরো প্রায়োরিটিগুলো যেহেতু ডিফারেন্ট এবং যেহেতু একটা রিকভারির মধ্যে দিয়ে যাচ্ছে ইকোনমি এবং একই সঙ্গে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার, চ্যালেঞ্জগুলোও আলাদা। এবং ইতিমধ্যে যে সংস্কারের প্রস্তাবগুলো এসছে, বিশেষ করে যে কতগুলো সংস্কার কমিশন ছিল তাদের যে সংস্কার প্রতিবেদন এবং একই সঙ্গে যে এই ধারাবাহিক যে সমস্ত ঘটনাগুলো আমরা দেখতে পেয়েছি যে ব্যাংক খাতে এরকম ভীষণভাবে যে লুটপাট হয়েছে, অর্থ পাচার হয়েছে, তো এই বিষয়গুলো তো আসলে সারফেসে ছিল না। আগে একটা ফ্যাব্রিকেটেড ইকোনমি এটা দেখানো হতো, দেখিয়ে তারপরে এই ঋণের ব্যবস্থা করা হয়েছিল। তো এখন যেহেতু একদম প্রকৃত পরিস্থিতি আমরা জানি, সুতরাং এই অবস্থায় নতুন করে আসলে এই হিসাবগুলো শুরু করা দরকার যে আসলে আমাদের বেজলাইন তো এখন ডিফারেন্ট। তো এখন আমাদের প্রায়োরিটিগুলোও কিন্তু ভিন্নভাবে সেট করা হচ্ছে এবং এই কারণে আমি মনে করি যে এই সরকার নতুন করে যে একটা ঋণ চুক্তি করবে সেটা একেবারে সুন্দর একটা পরিষ্কার অর্থনৈতিক ভিত্তি থেকে শুরু করবো আমরা। এরপরে যে লক্ষ্যমাত্রাগুলো থাকবে সংস্কারে, সেগুলো কিন্তু আমরা মানে সঠিক তথ্যের ভিত্তিতে পরিষ্কারভাবে সেইখানে হয়তো অর্জনযোগ্য হয়তো কিছু ফলাফল আমরা দেখাতে পারবো। তো এই কারণেই এখনকার যে ঋণের চুক্তি সেটা আমি মনে করি যে অনেকটাই প্রাসঙ্গিক। যে আগের যেটা ছিল সেগুলোর যেহেতু টার্গেটগুলো ভিন্ন ছিল এবং এর মধ্যে আর আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় ছিল এবং একই সঙ্গে নির্বাচন হয়েছে, এর মধ্যে তো অনেক ঘটনা ঘটে গেছে দেশে। তো সব মিলিয়ে আমি মনে করি যে ওই আগের ঋণ চুক্তি বাতিল করাটা ঠিকই আছে এবং এখন নতুন করে শুরু করলে একটা সুন্দর জায়গাতে আমরা যেতে পারবো। অর্থমন্ত্রী একটা কথা বলেছেন যে আগের ঋণ কর্মসূচি জনবান্ধব ছিল না। তাহলে জনবান্ধব না থাকার আসলে এখানে কি কি জায়গাগুলোতে দুর্বলতা ছিল বলে আপনি মনে করেন? না, জনবান্ধব ছিল না তিনি হয়তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটা বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের বেজলাইনগুলোই ঠিক ছিল না। মানে আমরা একেবারে যে প্রকৃত তথ্যের ভিত্তিতে যে অর্থনৈতিক সংস্কার নিয়ে আসবো, তারপরে আমরা সেই সংস্কারগুলো বাস্তবায়নের জন্য আসলে এখানে এই অর্থ ব্যবহার করব বা সরকারের যে আসলে কিছু বাজেট সাপোর্টও থাকে, তো সেই বিষয়গুলো যেহেতু ছিল না, মানে সঠিক তথ্যের ভিত্তিতে কিন্তু আমরা আমাদের যে বেজলাইনটা সেটা ঠিক করতে পারিনি। শুধুমাত্র ওই সময় একটা কাজ করেছিল সরকার, সেটা হলো যে এই জ্বালানি পণ্যের দাম বাড়ানো হয়েছিল, প্রায় দ্বিগুণ করা হয়েছিল। এটি ছাড়া কিন্তু সংস্কার বলতে তেমন কোনো কিছু করা হয়নি। অথচ অনেক জায়গা রয়েছে, তো সেই জায়গাগুলোতে বিশেষ করে যে আমাদের যে মুদ্রা বাজারের যে ব্যবস্থা, মানে বিনিময় হার, তারপরে রাজস্ব জিডিপি অনুপাত, তারপরে একই সঙ্গে যে বিভিন্ন রকমের ভাইটাল স্ট্যাটিস্টিক্স ওগুলো ঠিক করা, তারপরে যে ভর্তুকি কমানো, তো ওই জায়গাগুলো অনেকগুলো খুব জরুরি বিষয় আছে যেগুলোতে আমরা প্রকৃত তথ্যটা জানতাম না। জিডিপির তথ্যটাই ঠিক ছিল না, মূল্যস্ফীতিতে এগুলো অনেক বিষয় আছে। তো সেই সমস্ত জায়গাতে এখন তো আমরা প্রকৃত তথ্যটা পাচ্ছি জিডিপির, তো যার ফলে সংস্কার করলে তার ফলাফলটা কী হবে সেগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি। তো সুতরাং এখন যে অবস্থাটা হয়েছে ওইটা হয়তো তিনি একটা কনটেক্সটে বলেছেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা যে বাস্তব পরিস্থিতিতে আছি সেটাই ঠিক মতো আমরা জানতাম না। তো এখন তো আমরা জানি যে আমাদের মানে জায়গাটা কোথায় এবং এখানে আমাদের কী কী কাজ করতে হবে। এবং সংস্কার কিন্তু এত সহজ বিষয় না, খুবই কঠিন একটা পরিস্থিতির মধ্যে যেতে হয়, অনেক উদ্যোগ গ্রহণ করতে হয় যেগুলোর মধ্যে কিন্তু অনেক রেজিস্ট্যান্স আছে। মানে ভেতরের সিস্টেমটা এমন তৈরি হয়ে গেছে একটা সুবিধাবাদী চক্র
এবং একই সঙ্গে যে যারা অর্থ পাচার করেছে বা যারা অন্যায় জালিয়াতি করেছে তাদের সবাই কিন্তু চলে যায়নি, রাজনীতিবিদরা হয়তো চলে গেছেন অনেকেই। তো এখন এই বাস্তবতায় তাদের নিয়ে আবার সংস্কার করতে হবে। তো সুতরাং এটা অনেক কঠিন কাজ। তাই আমি মনে করি যে বাস্তবতায় এখন আমরা দাঁড়িয়ে আছি এবং সরকার আগামী 3 বছর অন্তত তার চিন্তা করছেন যে না পুনরুদ্ধারের কাজ করবেন। মানে বিশ্ব যে অর্থনৈতিক পরিস্থিতি সেটাও কিন্তু অনেক জটিল একটা অবস্থায় আছে। তো মধ্যপ্রাচ্যের যে অবস্থা, তো জ্বালানিতে আমরা যদি এখানে দাম সমন্বয়ের মাধ্যমে কিছু সংস্কার করতে চাই বা এখানে ভর্তুকি প্রত্যাহার করতে চাই, সেটা কিন্তু অনেক কঠিন। তো সব কিছু তাদেরকে যে বোঝানো এবং সঠিকভাবে যে উদ্যোগ গ্রহণ করা নীতি সংস্কার, তো সেই বিষয়গুলো আমি মনে করি অনেক বেশি প্রাসঙ্গিক। আমরা দেখেছি যে নতুন সংস্কার কার্যক্রম দেশের মধ্য থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে এবং আইএমএফের পক্ষ থেকেও কিছু সংস্কারের তাদের কিছু চাওয়া ছিল, তাদের কিছু প্রত্যাশা ছিল। সেই সংস্কার আসলে কতটুকু বাস্তবায়ন হয়েছে কিংবা বাস্তবায়নে আসলে কতটুকু অগ্রগতি দেখছেন? না, এখন একটা জায়গায় তো আসলে অনেকটাই কিন্তু অনর অবস্থা তৈরি হয়েছিল। মানে এই বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময় আমরা দেখতে পেয়েছি যে আসলে তারা তো কিছু করতে পারছিল না, এবং করতে পারছিল না বলেই কিন্তু আইএমএফও দেখতে পাচ্ছিল যে তাদের পক্ষে আসলে হয়তো করা সম্ভব নয়। এই কারণেই যে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে তো তারপরে তখন তাদের সাথে আলাপ আলোচনা করবেন, এটা এক ধরনের প্রতিশ্রুতি থাকবে যে কমিটমেন্টের জায়গা থেকে তখন কিন্তু কাজটা হবে। আর যেহেতু এটা স্ট্যাবল লং টার্ম গভর্নমেন্ট যেটা, তো তাদের সঙ্গে আসলে এই আইএমএফ বা এই ধরনের যে আন্তর্জাতিক সংস্থা তারা কাজ করতে চায়। তো এই মানে সময়সূচি যেটা আমি মনে করি যে আইএমএফের দিক থেকে যেভাবে আসলে সরকারের সাথে এঙ্গেজমেন্টের চিন্তা করা হচ্ছে, তো সেটা খুবই একটা সময়োপযোগী একটা সময়। তো এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে যে এখন যেহেতু এই বিশ্ব পরিস্থিতি যেরকম এবং একই সঙ্গে যে সরকারের ইতিমধ্যে যে নির্বাচনী ইশতেহার, তো সেগুলো তো বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে আসলে সরকারের অনেক টাকা প্রয়োজন। তার কারণ আমাদের যে এনবিআর এর সংস্কারের যে অবস্থা, তো সেখানে তেমন কিন্তু কিছু হয়নি, শুধুমাত্র বাইফার্কেশনটা হয়ে গেছে, 2 ভাগে ভাগ হয়ে গেছে আইনের মাধ্যমে, কিন্তু অনেক দূর পথ যেতে হবে, অটোমেশনের বিষয় আছে। তো সব মিলিয়ে আসলে আইএমএফ দেখতে যায় যে কর জিডিপি রেশিও কতটা বাড়লো, তো তাদের তো একটা টার্গেট আছে, তো সেইটা অর্জন করতে তারা সহায়তা করবেন। তো সংস্কারের জায়গাগুলো কিন্তু খুবই কঠিন জায়গা, মানে আইএমএফ যেগুলো বলে, আর পুরো প্রত্যেকটা জায়গায় চ্যালেঞ্জ রয়েছে, অনেক চ্যালেঞ্জ। তার কারণ ওরা চায় যে ঠিক আছে বিদ্যুৎ জ্বালানি খাতে ভর্তুকি কেন প্রত্যাহার করতে হবে, কারণ হলো যে এখানে তারা চায় যে বিদেশি বিনিয়োগ আসুক এবং সারা পৃথিবীর সঙ্গে কিন্তু এক ধরনের সামঞ্জস্যপূর্ণ বাজার তৈরি হোক। তো সেটার জন্যই তারা বলে যে না, সেখানে যে ভর্তুকি যদি থাকে তাহলে সেক্ষেত্রে জনগণের করের অর্থের অপচয় হয় এবং একই সঙ্গে যে এইখানে কিন্তু আর প্রতিযোগিতার পরিবেশ থাকে না, বিদেশি বিনিয়োগের সুযোগ কমে যায়। কিন্তু আমাদের দেশের বাস্তবতাও দেখতে হবে, তার কারণ খুব দ্রুত যদি আমরা সমস্ত ভর্তুকি প্রত্যাহার করি তাহলে কৃষি খাতে আমরা সেচটা দেবো কীভাবে, সেখানে সারের উৎপাদন, তো সেগুলো একটা বিষয় আছে। আবার একই সঙ্গে যে বিদ্যুৎ জ্বালানি খাতে এখন যদি পুরো মার্কেট বেসড একটা প্রাইসিং মেকানিজম তৈরি করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু দরিদ্র মানুষ যারা রয়েছেন বা এই যে আমাদের যারা ম্যানুফ্যাকচারার, বিশেষ করে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, তো তারা কিন্তু একেবারে চাপের মুখে পড়ে যাবে, অথচ তার সংখ্যাই বেশি, সুতরাং অর্থনীতি এলোমেলো হয়ে যাবে। তো সুতরাং ধাপে ধাপে ধীরে ধীরে আমরা সংস্কারের মাধ্যমে এই ভর্তুকিগুলো প্রত্যাহার করবো। অ্যাট দ্য সেম টাইম আমাদের যেহেতু ইলিসিটি গ্র্যাজুয়েশনের একটা চাপ আছে, তো সব মিলিয়ে বাস্তবতাটা তাদেরকে সঠিকভাবে বোঝানো, মানে ইনফ্লেটেড কোনো একটা ফিগার না দিয়ে, ফ্যাব্রিকেটেড কোনো একটা ইনফরমেশন না দিয়ে, বরং সঠিক বাস্তবতার মাধ্যমে তাদের সঙ্গে যে কথা বলা, তো সেইটা আমি মনে করি যে এখন হলো প্রকৃত সময়। এবং সেই হিসেবে এই আইএমএফ প্রতিনিধি দল এসেছে, তারা বেশ লম্বা সময় তারা মিটিং করবে বিভিন্ন রকমের যে অর্গানাইজেশন তাদের সাথে। তো এরপরে আমরা একটা অবস্থাতে যাবো এবং একটা কমিটমেন্ট থাকবে, এরপরে লিখিতভাবে আমরা একটা কমিটমেন্ট করবো এবং তারপরে সেগুলো রিভিউ হবে। তো এইভাবেই আসলে তারা কাজ করে। তো আপনি বলছিলেন যে তাদের শর্তের মধ্যে অন্যতম একটি ছিল কর জিডিপির রেশিও বাড়ানো। সেই জায়গায় তো অনেক বড় একটি চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার, কারণ বড় একটি বাজেট রয়েছে, সেখানে তার ট্যাক্স যেমন বাড়ানো তাও দরকার, একই সঙ্গে কিন্তু বিভিন্ন খাতে আমরা দেখেছি কর অবকাশের সুবিধাও দিয়েছে কিংবা কর অনেক আগের থেকে কমিয়ে দিয়েছে। এই জায়গাটা কতটুকু চ্যালেঞ্জের মুখে পড়তে পারে? না, এইটা একটা বড় চিন্তার বিষয়, কারণ হচ্ছে যে সরকার চিন্তা করেছে যে যেমন 60টি পণ্যর কথা আমরা বলি যে এটা নিত্য পণ্যগুলো, তাদের উপরে যে কর শুল্ক প্রত্যাহার বা কমানো সেগুলোর বিষয় আছে। এটা ছাড়া বিপুল পরিমাণে পণ্য যে আমদানি পণ্য, সেখানে র মেটেরিয়াল বিশেষ করে ইনপুট, তো সেগুলোর ক্ষেত্রে হয়তো ছাড় দেওয়া হয়েছে। এখন ছাড় দেওয়ার পরে দুটো ঘটনা করতে পারে, একটা হলো যে সেই ব্যবসাগুলো বাড়তে পারে, উৎপাদন বাড়লে স্কেলের কারণে হয়তো রেভিনিউ বাড়বে, এটা সবসময় হয়। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম দুর্যোগ থাকে, তারপরে রাজনৈতিক অস্থিতিশীলতা, এগুলো হতে পারে। তো এগুলো তো আমরা জানি না সামনের দিনগুলোতে কী ঘটবে। তো সুতরাং এরকম একটা অনিশ্চিত পরিবেশে পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি যে সরকারের হাতে 5 বছর সময়, কিন্তু এর মধ্যে তো অনেক রকমের ঘটনা ঘটতে পারে বিভিন্ন জায়গাতে। তো সুতরাং ওইটা একটা চিন্তার বিষয় আছে। কিন্তু আমি মনে করি যে এখন যেরকম একটা ইতিবাচক পরিবেশ আছে, তো এই জায়গাটাতে ব্যবসার পরিবেশটা যদি আমরা ভালো করতে পারি, বিনিয়োগ যদি নিয়ে আসতে পারি,
তাহলে সেই ক্ষেত্রে হয়তো প্রবৃদ্ধি বাড়বে এবং রেভিনিউ কালেক্ট করাটা খুব বেশি কঠিন হবে না। কিন্তু এর জন্য আমাদের লাগবে হচ্ছে অটোমেশন। সেই জায়গাতে আইএমএফের সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট। আইএমএফ হয়তো সহায়তা করবে আমাদের সংস্কারের ক্ষেত্রে, কিন্তু তাদের যে সহযোগী সংগঠন যেমন বিশ্ব ব্যাংক, এডিবি, তারা যদি আমাদের এখানে এই অটোমেশনে এগিয়ে আসে, সহায়তা করে, তাহলে সেই ক্ষেত্রে রেভিনিউ কালেকশনের যে টার্গেট সেটা হয়তো আমরা পুরোপুরি না পারলেও কাছাকাছি হয়তো যেতে পারবো। এবং সেটা তো খুব দ্রুত আসলে সম্পন্ন করা সম্ভব না, না খুব কঠিন। মানে বাংলাদেশে হয়তো আমরা চিন্তা করি যে দ্রুত করতে পারবো, কিন্তু এত বাধা থাকে। তার কারণ আমরা দেখতে পেলাম তো যে যখন বাইফার্কেশনটা হলো, তারপরে তো মানে এই যে তাদের মানে ওই কর্মকর্তাদের যে সমস্ত ধর্মঘট ওগুলো সামাল দিতেই কিন্তু হিমশিম খেয়েছিল অন্তর্বর্তী সরকার। তো এখন ওই অভিজ্ঞতার যেহেতু আমাদের আছে, তো এখন আমাদের খুব বুঝে শুনে সাবধানতার সঙ্গে এগোতে হবে। তার কারণ হয়তো এই যখন প্রতিনিধি দলরা থাকবে না, কেউ তারা যখন আলোচনা করবেন, তখন কিন্তু হয়তো ওই বাধাটা দেখা যাবে না। কিন্তু যখনই আমরা অটোমেশনের পথে যাব, তখনই দেখা যাবে যে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তারা বাধা দিচ্ছে। তো সুতরাং এগুলা অনেক রকমের প্রতিবন্ধকতা আছে আমাদের, সেগুলো নিয়ে আমি মনে করি সরকার ইতিমধ্যে অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে এবং মানসিকতাটা ইতিবাচক। তো সেইটাকে সামনে নিয়ে, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পুঁজি। তো সেটাকে নিয়ে যদি আমরা সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, খুব দ্রুত নিতে হবে। এবং একই সঙ্গে টেকনোলজিক্যাল যে সাপোর্ট, সেটা এই বিশ্বব্যাংক, এডিবির মাধ্যমে যদি আসে, তাহলে আশা করি যে হয়তো আগামী 1 বছরের মধ্যে না হলেও মানে খুব ভালো একটা সময়ের মধ্যেই হয়তো আমরা এই কাজগুলো করতে পারবো। আইএমএফের শর্তের মধ্যে আরেকটি ছিল যে ব্যাংকিং খাতের যে সংস্কার করা এবং সেখান থেকে খেলাপি ঋণ কমিয়ে আনার একটি শর্ত তাদের ছিল। এর ধারাবাহিকতা আমরা দেখেছি সরকার পক্ষ থেকে যে ব্যাংক রেজুলেশন আইন, সেখানে 18 ক ধারা বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত আসলে আইএমএফকে কতটুকু সন্তুষ্ট করবে বলে মনে করেন? ব্যাংকে আসলে অনেক কাজ করতে হবে, শুধুমাত্র একটা ধারা পরিবর্তন করে সেখানে যারা পুরনো যে সমস্ত মালিক ছিল তো তাদের আসার পথটা বন্ধ করা, তো এটা আসলে অনেক দাবি, সবারই দাবি ছিল। তার কারণে এখনও ব্যাংক খাতে বিপুল পরিমাণে অস্থিরতা আছে। এখানে যে পরিমাণে দুর্নীতি অনিয়ম হয়েছে, এখান থেকে যে পরিমাণে অর্থ পাচার হয়েছে, সেগুলো তো নজিরবিহীন। তো সেইটা খুব রাতারাতি কিছু করা যাবে না। সেখানে অন্তত 3-4 বছর যদি আমরা লেগে থাকি এবং খুবই পরিষ্কারভাবে সরকার এখানে অবস্থান থাকতে হবে যে না, এই দুর্নীতি আর রিপিট করা যাবে না, এবং একই সঙ্গে যা কিছু ক্ষতি হয়েছে সেটা একদম সর্বাত্মকভাবে সেটার তো মোকাবেলা করতে হবে। এইভাবে করতে পারলে আমি মনে করি যে আইএমএফ আসলে যে কোর যে সমস্ত জায়গাগুলো যেখানে তারা সাপোর্ট দেয়, এর মধ্যে একটা হচ্ছে যে ট্যাক্স ডিজিপি রেশিও বাড়ানোর জন্য তারা সহায়তা করে। একই সঙ্গে যে ব্যাংকিং খাত, ম্যাক্রো ইকোনমি, এই জায়গাতে তারা বড় সাপোর্ট দেয় এবং তাদের মূল জায়গাটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের সঙ্গে। তো প্রত্যেকটা দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে তারা কাজ করে। আমি মনে করি যে এটা একটা বড় সুযোগ যে তাদেরকে বলতে হবে যে না, আমরা পুরো ব্যাংক খাতে একটা বড় সংস্কার করতে চাই এবং ব্যাংককে এই দুর্বল অবস্থা থেকে সামনে নিয়ে আসতে চাই, বের করতে চাই। 2022 সালের যে ঘটনাগুলো ঘটেছিল, যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো, তারপরে কিন্তু এই আইএমএফের প্রতিনিধি দল আসলো এবং আমাদের দেশে বিভিন্ন রকম মিটিং করেছে এবং তখন আমরা কিন্তু একটা খুবই রোজি পিকচার দেখিয়েছি তাদের, যে আসলে অর্থনীতি কিছুই হয়নি, অথচ ওই সময়টাতে ব্যাংক খাত প্রায় ধসে যাচ্ছিল। তো সেই সময়টাতে সুন্দর সুন্দর আমরা কিন্তু একটা পজিটিভ সমস্ত অ্যানুয়াল রিপোর্টগুলো তাদেরকে দেখিয়েছি। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক সমস্ত কিছু ধামাচাপা দিয়েছে। তো এখন তো আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি কেমন। তো এই জায়গাটাতে তখনই তারা বলেছিল যে অন্তত 2027 আগে আমরা এই ব্যাংকগুলোকে ঠিক করতে পারবো না। এখন তো আমরা প্রকৃত পরিস্থিতি জানি, এখন তাদের দিক থেকে সবচাইতে ভালো সহায়তা করার সুযোগ আছে এবং তারা কিন্তু বিভিন্ন দেশে এই কাজগুলো করেছে, খুব সাকসেসফুলি করেছে। সুতরাং তাদের টেকনিক্যাল সাপোর্ট নিয়ে আমরা যেন এই ব্যাংক খাতটাকে আবার ঢেলে সাজাই এবং ব্যাংক খাতকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে পারি। আইএমএফের যে নতুন ঋণ কর্মসূচি হতে যাচ্ছে, সেখানে নতুন নতুন কি কোনো শর্ত আসতে পারে নাকি পুরনো শর্তগুলোই আসলে ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে? না, তাদের খুবই স্ট্যান্ডার্ড সব কন্ডিশনালিটি, মানে তাদের শর্তগুলো খুব কঠিন। মানে অন্যান্য যে সমস্ত সংস্থা আছে, বিশ্ব ব্যাংক, তারপরে এডিবি বা ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক বা ফ্রেঞ্চ ডেভেলপমেন্ট ব্যাংক, এটা অনেক অর্গানাইজেশন আছে, কিন্তু তারা এত বেশি কঠিন শর্ত দেয় না। তো এখন এরা এই শর্তগুলো মনে হয় যে খুব কঠিন, কিন্তু এর ফলাফলটা ভালো, যে অর্থনীতিটা দক্ষ ভিত্তির উপরে দাঁড়ায়। তো সেই অর্থে আমি মনে করি যে আগের যে শর্তগুলো ছিল সেগুলো পূরণই হয়নি তেমন। সুতরাং এখন ওইগুলোকে দিলে এখনো প্রাসঙ্গিক এবং সবসময় প্রাসঙ্গিক থাকবে। এর পাশাপাশি হয়তো তারা বলতে পারে যে না, ঠিক আছে, তোমাদেরকে দেখাতে হবে এগুলো করে, শুধু মুখ বললে দৃশ্যমান কার্যক্রম করতে হবে। এবং একই সঙ্গে যে আমরা অনেকগুলো কাজ করেছি ইতিমধ্যে, বিশেষ করে যে এই তথ্যগুলো এগুলোকে ঠিক করা, এগুলো তাদের একটা বড় ডিমান্ড ছিল। কিন্তু আমার ধারণা যে এই জ্বালানি বিদ্যুৎ খাত নিয়ে হয়তো তারা অসন্তুষ্ট হতে পারে। তার কারণে এখনও আমরা কিন্তু বিপুল পরিমাণে ভর্তুকির জন্য বাজেটের মধ্যে প্রস্তাব করে ফেলেছি। তো এখন ওই জায়গাটাতে এক ধরনের হয়তো কিছুটা মানে জনগণের একটা প্রত্যাশা আছে এবং একই সঙ্গে ব্যবসায়ীরাও তো চান যে না, ঠিক আছে, কম দামে জ্বালানি বিদ্যুৎ পেতে। তো সেই জায়গাতে আমার মনে হয় যে আইএমএফের সঙ্গে একটা নেগোসিয়েশনে যেতে হবে, যেন ঠিক আছে অন্য কাজগুলো আমরা করব, কিন্তু এই কিছুটা সময় আমাদের দিতে হবে অর্থনৈতিক বাস্তবতায়। তো সুতরাং এটা করতে পারলে
না, তারা তো শুনবেই। তারা যেমন পাকিস্তানে তারা কি করেছে, তারা কিন্তু তেমন কোনো শর্তই চাপিয়ে দেয়নি তাদের উপরে, তারা গিয়ে টাকাটা দিয়ে গেছে। তো এখন আমরা আমাদের যে বাস্তবতা সেটাকে তাদেরকে কনভে করতে হবে, করে তাদের কাছে সময় নিতে হবে, এবং অন্যান্য খাতে আমরা হয়তো সংস্কারগুলো চালাবো। এইভাবে করে আমি মনে করি যে তাদের সঙ্গে একটা ইতিবাচক সম্পর্কের ভিত্তিতে, এবং ভবিষ্যতে যেন এরকম না হয় যে আবার তারা হয়তো এই ক্যান্সেল করলেন বা হয়তো স্টপ করে রাখলেন হয়তো কয়েকটা কিস্তি, এরকম আর সুযোগ পাওয়া যাবে না, কখনো হয়তো এগুলো চাওয়া ঠিক হবে না। তো সুতরাং তাদের সঙ্গে খুব সিনসিয়ারলি কাজ করে আমাদের অর্থনীতির যে সমস্ত ভাইটাল স্ট্যাটিস্টিক্সগুলো আছে সেগুলোতে আমরা যেন দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারি, সত্যি একটা এফিশিয়েন্ট ইকোনমি করতে পারি, স্মার্ট ইকোনমি করতে পারি, এবং একই সঙ্গে 2034 সালের মধ্যে যেতে $1 ট্রিলিয়ন ইকোনমি এবং 2031 সালে যে 8.5% প্রবৃদ্ধি, অন্তত ততটুকু না হলেও এটা ভালো যাতে একটা প্রবৃদ্ধি অর্জিত হয়, তো সেটার জন্য আমাদের আসলে সাপোর্টগুলো দরকার। বাংলাদেশ তো এমনিতেই বৈদেশিক ঋণে জর্জরিত, তার মধ্যে নতুন করে এই ঋণ বাংলাদেশের অর্থনীতি কি আসলে চাপ সৃষ্টি করবে, নাকি আমাদের অর্থনৈতিক কার্যক্রমটা আর একটু প্রসারিত হবে? এখন আমাদের অর্থনীতির যে অবস্থা, এখন সহায়তা লাগবে। তার কারণ এলডিসি থাকা অবস্থায় যতটুকু আমরা পারি যে তো সহজ শর্তে কম সুদে যে ঋণ নেওয়ার যে সুযোগ, সেই সুযোগগুলো কিন্তু থাকবে না। সুতরাং এই অবস্থাতে আমরা এই আইএমএফের যে ঋণ সেটা মানে পরিমাণে কিন্তু খুব বেশি নয়, এবং আমরা এখনও ঋণ নিতে পারি। আমাদের যে বর্ডার লাইন যেটা আছে যে হয়তো 40% অফ জিডিপি, সেটা কিন্তু ডোমেস্টিক এবং ফরেন দুটো মিলে। তো ফরেন লোন যেটা, তো সেটা কিন্তু আমাদের জিডিপির মানে ওই রেশিওর দিক থেকে অত বেশি নয়। মানে সেই অর্থে সরকারের যে ঋণ সেটা যদি আমরা ধরি যে অ্যারাউন্ড হয়তো $80 বিলিয়ন, তাও তো আমাদের 20% হয় না জিডিপির। তো সুতরাং আমরা একটা কমফোর্টেবল জোনেই আছি। ওয়ার্ল্ড যে স্ট্যান্ডার্ড রেশিও সেখান থেকে তো অনেকটা কম অবস্থায় আছে, অনেকটাই কম। ইভেন জাপানে কত, জাপানে তো বা অনেক দেশই আছে যেখানে প্রায় 100%, কিন্তু তারা ভালো করছে। তো সুতরাং সেই বিষয়গুলো মাথায় রেখে আমি মনে করি যে এইভাবে না দেখে বরং অর্থনীতিতে আসলে তারা অবদান রাখতে পারলো কিনা, তো সেটাই দেখতে হবে। আর এই সুযোগ বারবার পাওয়া যাবে না। যখনই আমরা এলজিসি গ্র্যাজুয়েট করব তখন কিন্তু চাইলেও এই লোনগুলো আমরা পাবো না। সুতরাং এখন এই সুযোগটা কাজে লাগিয়ে ঋণের দক্ষ ব্যবহার করে দেশের অর্থনীতিতে যদি উন্নতি নিয়ে আসতে পারি, তো সেটাই আমার মনে হয় যে অগ্রাধিকার থাকা উচিত। আমাদের প্রত্যাশা ঋণের দক্ষ ব্যবহারের মাধ্যমে দেশের অর্থনীতি এগিয়ে যাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মানুষের অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে এবং আইএমএফ এবং বাংলাদেশের যে আলোচনা চলছে সেই সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের সঙ্গে ছিলেন BIISS এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। দেশের অন্যতম আবাসন প্রতিষ্ঠান স্বপ্নভূমি আবাসন তাদের 8ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক M মিলন হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক কাজী মাহবুবুল আলম সহ আরও অনেকে। এছাড়া আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীরা, গণমাধ্যমের প্রতিনিধি সহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিষ্ঠানের পথ চলার স্মৃতিচারণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা স্বপ্নভূমি আবাসনের গত 8 বছরের অগ্রযাত্রা তুলে ধরে ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা ও মানসম্মত সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। দেশের বাজারে 2216 টাকা কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,21,965 টাকায়, আর 21 ক্যারেটের প্রতি ভরির দাম 2,11,993 টাকা। 18 ক্যারেট 1,82,075 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,48,774 টাকায়। সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। আন্তর্জাতিক বাজারে 1 আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,057। সাধারণত বৈশ্বিক অস্থিরতা বা যুদ্ধে বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝোঁকেন, ফলে মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায়। তবে এবারের চিত্রটা ভিন্ন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর স্বর্ণের দাম বাড়েনি, উল্টো কমেছে। কেন কমেছে? সেফ হেভেন হিসেবে স্বর্ণের ভূমিকা আর এর পেছনে কী কারণ রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। যুদ্ধ, রাজনৈতিক সংকট কিংবা অর্থনৈতিক অনিশ্চয়তার সময় বিনিয়োগকারীদের সবচেয়ে নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করা হয় স্বর্ণকে। তাই আন্তর্জাতিক বাজারে একে বলা হয় সেফ হ্যাভেন সম্পদ। কিন্তু এবার সেই প্রচলিত ধারণা বদলে যাচ্ছে। সাধারণত যুদ্ধ বা বৈশ্বিক অস্থিরতা বাড়লে স্বর্ণের দামও বাড়ে, কিন্তু চলমান ইরান যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেও আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
2026 সালের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম $5,500 বেশি উঠে রেকর্ড করেছিল। তবে সেই উচ্চ দামের পর বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও ট্রেডাররা লাভ তুলে নিতে ব্যাপক হারে স্বর্ণ বিক্রি শুরু করেন, ফলে দাম কমতে শুরু করে। এ পরিস্থিতিতে ব্যাংক অব আমেরিকা 2026 সালের গড় স্বর্ণ মূল্যের পূর্বাভাস 14% কমিয়ে প্রতি আউন্স $4,360 নির্ধারণ করেছে। বিশ্লেষকদের মতে ভূরাজনৈতিক উত্তেজনার সময় মূল্যস্ফীতির আশঙ্কা ও বন্ডের মুনাফা বেড়ে গেলে অনেক বিনিয়োগকারী সুদহীন স্বর্ণের পরিবর্তে নিশ্চিত আয়ের মার্কিন ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকে, এতে স্বর্ণের চাহিদা কিছুটা কমে। তবে দীর্ঘমেয়াদী চিত্র একেবারেই ভিন্ন। পশ্চিমা বিনিয়োগকারীরা স্বর্ণকে স্বল্পমেয়াদী ব্যবসার সম্পদ হিসেবে দেখলেও এশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও পরিবারগুলো এটিকে দীর্ঘমেয়াদী সঞ্চয় ও রিজার্ভের নিরাপত্তা হিসেবে বিবেচনা করছে। বিশেষ করে চীন টানা 19 মাস ধরে স্বর্ণের মজুত বাড়িয়েছে, ফলে অনেক দেশ এখন শুধু সংকট মোকাবিলায় নয়, ডলারের উপর নির্ভরতা কমাতে ও কৌশলগত রিজার্ভ গড়তেও স্বর্ণের মজুত বাড়াচ্ছে। রোকসানা রিমি, স্টার নিউজ। আন্তর্জাতিক বাজারে 4% বেশি বেড়েছে অপরিশোধিত তেলের দাম। প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে $79 ওপরে। অন্যদিকে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে $74। টানা দুদিনের দরপতনের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় আবারও বাড়তে থাকে তেলের দাম। রোববার সাইপ্রাসের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে ইরানের হামলার জবাবের পর এক সপ্তাহের মধ্যে চতুর্থবারের মতো ইরানের উপর হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তেহরান। তারপর থেকে বাড়তে শুরু করে জ্বালানি তেলের দাম। ভারতের পশ্চিমবঙ্গে ব্যাংক থেকে টাকা তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলেন এক গৃহবধূ। তার অ্যাকাউন্টে দেখা গেল প্রায় 759,69,51,951 রুপি আছে। এই বিপুল অঙ্কের টাকা দেখে রীতিমতো হতবাক হয়ে যান সেরিফা খাতুন নামের ওই গ্রাহক। এমন ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। জানা যায় সেরিফা খাতুনের স্বামী ও অন্যান্য আত্মীয়রা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকে তার দেবর সেরিফা খাতুনের সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার অ্যাকাউন্টে 3,000 রুপি পাঠিয়েছিলেন। সেই অর্থ তুলতে গিয়ে তিনি অ্যাকাউন্টে কয়েকশো কোটিরও বেশি অর্থ দেখেন। সেরিফা খাতুন জানান তাদের পরিবার অত্যন্ত দরিদ্র। হঠাৎ অ্যাকাউন্টে এত বিপুল পরিমাণ টাকা দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং তার হাত পা কাঁপতে শুরু করে। প্রাথমিকভাবে অনুমান এটি ব্যাংকের কোনো প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভারের সমস্যার কারণে ভুলে ব্যালেন্স প্রদর্শনের ঘটনা হতে পারে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ও ব্যাংক কর্মকর্তারা। আমি বলবো যে আমার টাকা, আমার স্বামীরা খেটে খায়, দিন আনে দিন খায়, এভাবে আমি কোথায় পাবো এতগুলো টাকা? সাহায্য পেলে আমার তো উপকার হয়। যার টাকা সে যেতে টানে তো ভালো, না টানে আমার একটা স্লিপ দেবে, ব্যাংকে যাবা, ব্যাংকে থেকে ওই স্লিপটা যখন দেবে, ওই স্লিপটা আমি যখন ডাক করব তখন এই স্লিপটা নিয়ে থানায় আসবা। এই ছিল স্টার টুডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।